জামাতকে দোষারোপ করতেছে, জামাত আবার বিএনপি কে দোষারোপ করতেছে, এজন্য দেশটাকে এই স্বৈরাচার মুক্ত হয়নি, এজন্য দেশটা স্বৈরাচার মুক্ত হয়নি। আমাদের সবার সাথে সবার ব্যবহার করতে হবে এরকম, বিএনপি থাক আর জামাত থাক, সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করতে হবে। যেখানে যার ভুল আছে ভুল ধরিয়ে দেন। শুধু ওই আপনাদের রিজভী সাহেব কি বলেছে তার কথা শুনে তার পক্ষেই আপনার গান গাইতে হবে না, এভাবে রাজনীতি হয় না। জামাত যদি এত খারাপ হয়ে থাকে তাহলে আপনারা কেন তাদেরকে নিয়ে রাজনীতি করেছেন, তাদেরকে মন্ত্রী বানিয়েছেন, তাদের গাড়িতে বাংলাদেশের পতাকা দিয়েছেন? জামাতে ইসলামীর ৭১ সালে যে কাজ করেছে, ওনাদের ভীষণ ছিল যে বাংলাদেশ যদি স্বাধীন হয়ে যায় বাংলাদেশ চলে যাবে ভারতের পকেটে। আপনি দেখেন জামাতে ইসলামীর দেলার হোসেন সাইদি যেসব কথা বলেছেন প্রত্যেক কথা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়েছে। দুটো একই কথা বলেছেন। আপনারা যদি দোনো পার্টি যদি আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করেন, এত বছর আন্দোলন করার কি দরকার ছিল? আমাদের কি মনে হয় না যে একটু ভুল হয়ে যাচ্ছে যে জামাতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়, বিএনপি আওয়ামী লীগকে আক্রমণ করে এবং বিএনপি জামাতকে আক্রমণ করে, জামাত আওয়ামী লীগকে আক্রমণ করে, ন্যাশনাল কনসেনসাসে কি একটা ফাটল ধরতেছে? এটিকে আওয়ামী লীগ এবং ভারত লাভবান হচ্ছে। একটা বিষয় কি ২৮ অক্টোবরে সফলতা চলে আসতো বা এই ১৭ বছর লাগতো না, এই সফলতা চলে আসতো যদি বিএনপি জামাত ন্যাশনাল কনসেনসাসটা যদি অ্যাকুরেট থাকতো। খালেদা জিয়া প্রেস সচিব, সম্ভবত প্রেস সচিব উনি বলেছিলেন যে ১৭ বছর আওয়ামী লীগকে বিএনপির প্রতি বিন্দুমাত্র অনুকম্পা প্রদর্শন করতে দেখিনি, কিন্তু এখন আওয়ামী লীগের প্রতি অনেকেরই অনুকম্পা দেখি। এই কথাটা কিন্তু একটা টপ লেভেলের থেকে এই কথাটা আসছে এবং এটা কিন্তু সত্য যে ম্যাডাম জিয়াকে কিন্তু ১৮ সালে যখন তাকে বকশীবাজার থেকে গ্রেফতার করে, বকশীবাজার ঢাকা ইউর মোড় পর্যন্ত আমি ছিলাম, এরপরে টিয়ারশেল ফায়ারিং শুরু হয়েছে, তাকে ঘর থেকে বের হইতে দিত না। তার মানে এত অসুস্থ একজন মানুষ, তাকে বিদেশেও যাইতে দেয়নি, অথচ মানে রহস্যজনক কারণে, যাই হোক আমি আর না আগে বাড়ি। তো আমাদের ভিতরে কি দালাল নাই? কারণ এই কথাটা আমি বারবার বলতে চাই, আমার খুব আক্ষেপ যে ২০০১ সালে যখন মুইনুল আহমেদ, আমি তাকে জারজ সন্তান হিসেবে বিবেচনা করি, তাকে যখন সেনাপ্রধান করা হলো ৪ জনকে ডিঙিয়ে, তখন যদি ব্রিগেডিয়ার আজমি সাহেবকে সেনাপ্রধান করা হতো তাইলে কিন্তু আজকে ১৭টা বছর জাতিকে এই কষ্ট করতে হইতো না। সুতরাং বিএনপি জামাতের এই কন্ট্রাডিকশন এবং এই আক্রমণ, কাউন্টার আক্রমণ জাতিকে ক্ষতিগ্রস্ত করবে। জামাতের অনেক ভালো কাজ আছে, বিএনপির অনেক ভালো কাজ আছে, কিন্তু জামাতের আচরণটা এরকম যে বিএনপি কিছুই করে না, মাঝে সব আমরা করি, এরকম একটা আচরণ। এটা একটা মানে সফট অহমিকা। আবার বিএনপিরও কিছু কিছু লোক আক্রমণ করে, শফিকুর রহমান আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়। এই ধরনের উদ্ভট কাজগুলো যদি না করা হয়, জাতীয় ঐক্য থাকে, তাহলে ফ্যাসিস্ট আর ফিরত আসতে পারবে না, অন্যথায় তারা আসবে। সুতরাং জাতীয় ঐক্যের প্রয়োজনে আমাদের ছাড় দিতে হবে। আসসালামু আলাইকুম। রুবেল শেখ, এমডি রুবেল শেখ আনমিউট করেন, কোন প্রশ্ন থাকলে রুবেল শেখ জি বলেন। রুবেল শেখ বলেন। রুবেল শেখ শুনতে পাচ্ছি না, বলুন। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলেন। জি, আমার প্রশ্ন হচ্ছে কাজী মনিরুজ্জামান স্যারের কাছে। উনি বক্তব্য দিয়েছেন অলরেডি, ওনার ফ্লোরটা আর আসবে না, অন্য দুজন আছেন, দুজনের কাছে প্রশ্নটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো তখন আচ্ছা ঠিক আছে, আর একজন আছেন মনিরুজ্জামান ভাই। নুরুজ্জামান ভাই, সরি নুরুজ্জামান ভাই, আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে। আপনাদের দুজনের কথাই শুনেছি। আমি হচ্ছে আপনার কাজী মনিরুজ্জামান ভাইয়ের এলাকার থেকে, তিনি যে বললেন যে জামাত সম্পর্কে যে মিথ্যা তথ্যগুলো দিলেন, তার তথ্যগুলোর কোনো ভিত্তি নেই। দ্বিতীয় কথা হচ্ছে, আমি প্রমাণ সহ আমার কাছে আছে যে ১ নং তেলিগাতি ইউনিয়নের বিএনপি সভাপতি এবং সেক্রেটারি দুটো সুইচ গেট দখল করে খাচ্ছে, দুটো সুইচ গেট। এটা তো সরকারি সম্পত্তি, এখানে কেন তারা দখল দিল? এখানে তো জামাত যায়নি। আর জামাত সম্পর্কে যে 50% যে আওয়ামী লীগের লোক জামাতে ঢুকেছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এটা জামাতকে কটাক্ষ করা এবং জামাতকে ছোট করে বলার জন্য এরকম মিথ্যা অভিযোগ এখানে দিচ্ছে। এর কোনো ভিত্তি নেই। বলি নাই আমরা, কে বলছে 50%? কখন বলছি? আপনি কিছুক্ষণ আগে বলছেন আমি ১ নং তেলিগাতি 50% বলি নাই, আপনি শুনছেন ভুল। আমি বলছি জামাতের মধ্যেও ঢুকছে। স্যার ১ মিনিট আমাকে বলতে দেন, স্যার আমাকে বলতে দেন। আমি ১ নং তেলিগাতি ইউনিয়নে আপনাদের মোড়েলগঞ্জের আপনার বক্তব্য শুনেছি। এভাবে কোনোদিন কেউ রাজনীতি করে না যে একজন জামাতকে দোষারোপ করতেছে, জামাত আবার বিএনপি কে দোষারোপ করতেছে, এজন্য দেশটাকে এই স্বৈরাচার মুক্ত হয়নি,
এজন্য দেশটা স্বৈরাচার মুক্ত হয়নি। আমাদের সবার সাথে সবার ব্যবহার করতে হবে এরকম, বিএনপি থাক আর জামাত থাক, সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করতে হবে। যেখানে যার ভুল আছে ভুল ধরিয়ে দেন। শুধু ওই আপনাদের রিজভী সাহেব কি বলেছে তার কথা শুনে তার পক্ষেই আপনার গান গাইতে হবে না, এভাবে রাজনীতি হয় না। আমার ভুল আমার আত্মসমালোচনা করতে হবে। আপনাদের বিএনপির 1 নং তেলিগাতি ইউনিয়নের সভাপতি এবং সেক্রেটারি দুটো সুইচ গেট দখল করে খাচ্ছে কেন? ওটা কি তাদের সম্পত্তি? জবাব দেন। আপনার সেটা কিন্তু আমি বলেছি, যেখানে যেখানে হচ্ছে 1800 এ পর্যন্ত বহিষ্কার করছে, আর গুলো করা হবে, আমি কিন্তু বলেছি। এবং আপনারা কেন পদক্ষেপ নিচ্ছেন না? আপনি আমাকে, আপনি যদি ডেলিগেটি ইউনিয়নে বাড়ি হয় আপনার, আপনি কি জি, ওই জি। মাদ্রাসার সুপার, আপনি প্রিন্সিপাল বাড়ি সাহেবরে চিনেন না? আপনি মণি মেয়রের চিনেন না? মণি মেয়রের শ্বশুর ওই ইউনিয়নে বাড়ি, তারে চিনেন না? সেকে নিয়ে আসছে তার একটা সমস্যার জন্য। সে কি আওয়ামী লীগ না? এই জামাত কেন আমার কাছে আওয়ামী লীগের লোক নিয়ে আসলো বলেন? ঠিক আছে, সেটা আপনি বলতে পারেন, কিন্তু আমার প্রশ্নটা জবাব দেন। আমি বলছি সেইটা প্রচার হয় না, আর আমাদের মধ্যে হলেই সেটা প্রচার হচ্ছে, যেহেতু আমাদের লোকজন বেশি, একজনকে আমরা একজনে চাইপে ধরতেছি। যে এইখানে আপনি জানেন যে আপনাদের তেলিগেতিও কিছু লিস্ট দিছে, সেইখানে আবার বলছে যেমন দৈবুক ঘাটি ডিআর একটা ফুল দিছে আওয়ামী লীগের এমপি রে, তারে আজকে আমরা কমিটি থেকে বাদ দিয়ে দিছি, ওই যে এই কমিটি যেটা সদস্য ফর্ম। অতএব আমরা তো করতেছি ভাই। জি জি, রুবেল সাহেব আর কোন মন্তব্য থাকলে বলেন। আচ্ছা, উনি ডিসকানেক্ট হয়ে গেছেন। মনির সাহেব শুনতে বলেন, আনমিউট করেন। জি, ধন্যবাদ এনাম ভাই এবং বিজ্ঞ আলোচক বিন্দু। আসসালামু আলাইকুম। জামাত যদি এত খারাপ হয়ে থাকে তাহলে আপনারা কেন তাদেরকে নিয়ে রাজনীতি করেছেন, তাদেরকে মন্ত্রী বানিয়েছেন, তাদের গাড়িতে বাংলাদেশের পতাকা দিয়েছেন? জামাতে ইসলামীর 71 সালে যে কাজ করেছে, ওনাদের ভিশন ছিল যে বাংলাদেশ যদি স্বাধীন হয়ে যায় বাংলাদেশ চলে যাবে ভারতের পকেটে। আপনি দেখেন জামাতে ইসলামীর দেলোয়ার হোসেন সাঈদী যেসব কথা বলেছেন, প্রত্যেক কথা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়েছে। তাহলে আপনারা তাদের কাছ থেকে রাজনীতি শিখেন, ভবিষ্যতের জন্য আপনারা গবেষণা করেন। আপনারা রিজভী সাহেব মাঝে মাঝে এমন এক কথা বলেন, 2 দিন পরে আপনারা বলবেন এটা রিজভী সাহেবের ব্যক্তিগত কথা ছিল। রিজভী সাহেব বলতেছেন সংবিধান 72-এর সংবিধান যদি বাতিল হয়ে যায় তাহলে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হবে। 72-এর সংবিধানে কি জিয়া রহমান যে স্বাধীনতা ঘোষণা করেছে সেটা কি স্বীকৃতি দিয়েছে? আপনারা কি 48 বছরে কি স্বীকৃতি আদায় করতে পেরেছেন আওয়ামী লীগ থেকে? তাহলে এটা সংবিধান যদি নতুন করে হয় আপনারা অংশগ্রহণ করেন, যে সংবিধান কিভাবে পুনর্গঠন করা হবে আপনারা অংশগ্রহণ করেন, আপনারা মতামত দেন। আপনাদের মতামত যদি প্রতিফলিত না হয় তাহলে আপনারা যখন সরকারে আসবেন তখন আপনারা আবার নতুন করে সংশোধন করবেন, এটাই নিয়ম। 24-এর গণ অভ্যুত্থানে আপনারা যদি আওয়ামী লীগকে নিয়ে আবার রাজনীতি করেন তাহলে এত মানুষের হত্যা করার কি দরকার ছিল? এত মানুষ মরার কি দরকার ছিল? মানুষ তো পঙ্গুত্ব বরণ করেছে, মানুষ তো চিকিৎসা আমিরই তো প্রথমে আওয়ামী লীগকে ক্ষমা করে দিল, উল্টো পাইলে আমাদেরকে বলেন আপনার আমির ক্ষমা করে দিল, আপনার আমির ছাত্রলীগকে আওয়ামী লীগে নিল। আপনার এইটা আপনি যদি উল্টা কথা বলেন, এবং আপনি শুধু রিজভী সাহেবের কথা বলবেন কেন? আজকে সর্বোচ্চ হাইকোর্টের মাহবুবুদ্দিন খোকন সাহেব সভাপতি কয়েকবারের এবং সেক্রেটারি, তারাও বলেছে যে যদি আজকে এই 72-এর সংবিধান কবর দেয় এবং জামাত এবং অন্যরা যেটা বলতেছে, তাহলে 52-এর ভাষা আন্দোলনকে অস্বীকার করা হবে, 69-এর গণ অভ্যুত্থানকে অস্বীকার করা হবে, এই করা হবে। এটা আপনারা পরিকল্পিতভাবে এই স্বাধীনতাকে আপনি অস্বীকার করতে চাচ্ছেন। আপনারা অংশগ্রহণ করেন। আপনি শুধু রিজভী সাহেবের কথা না, আজকে 48 বছরে কেন জিয়া রহমানের স্বীকৃতি আদায় করতে পারলেন না? আপনারা সেটা বলেন। 48 বছরে জিয়া রহমানের যে স্বাধীনতার ঘোষক, এটা কেন স্বীকৃতি আদায় করতে পারলেন না? আপনি আমার সেইটা আপনি একটা প্রশ্ন করেছেন, সেটার উত্তর দিচ্ছি। আপনি আরেকটা চলে যান কেন? আপনি আরেকটা চলে যান কেন? আমরা জিয়াউর রহমানের আগে কি স্বাধীনতার ঘোষক আমরা জিয়াউর রহমান বলেছিল? আমরা প্রেক্ষাপটে মনে করেন সংস্কার যেমন দরকার হয়, মানুষের চাহিদা যখন দরকার হয়, যখন প্রশ্ন চলে আসে আজকে জামাতের সাথে কিসের দ্বন্দ্ব? জামাতের তো তারা উস্কানিমূলক কথা বলেই যাচ্ছে। একজন আমির যদি সর্বোচ্চ পদে থেকে, যেখানে দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে বলছে আপনি আওয়ামী লীগের ক্ষমা করতে কে? সে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ছেলে মাসুদ সাঈদী কত বড় পদ, ছোট পদ, সে কেন বলছে? কারণ এইটা তার লাগছে, এরকম বলে যাচ্ছে, উনি একটার পর একটা বলে যাচ্ছে। আপনি কিভাবে গিয়ে ছবি তুললুনি? আপনারা বলছেন নিষিদ্ধ থানার রাজনীতি করে, একই কথা। আপনারা
যে দোনো তো একই কথা বলেছেন, তাহলে একজনের আরেকজনের বিরোধিতা করে কি লাভ? আপনারা তো দোনো একই কথা বলেছেন। আপনারা যদি দোনো পার্টি যদি আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করেন, এত বছর আন্দোলন করার কি দরকার ছিল? সেইটা বলেন, সেইটা আপনি বলেন যে উভয় পক্ষই তো আওয়ামী লীগের পক্ষে, সেটা বলেন। এটা আপনার রাইট আছেন, এটা আপনার রাইট আছেন যে উভয় দলই জামাত বিএনপি যদি আওয়ামী লীগের টানাটানি করেন, এটা ঠিক আছে। আপনার এই ক্ষেত্রে একেবারে সম্পূর্ণ এড়িয়ে যেতে হবে। তবে আপনাকে আমি বলি, আমাদের মাননীয় মহাসচিব বারবার বলে যে গণতান্ত্রিক দল আমরা, তারা নির্বাচনে আসতে পারবে, কিন্তু বিচার হতে হবে। আর বিচার হইলে আপনি বলেন আওয়ামী লীগের যদি বিচার হয়, একটা মেম্বার পদের জন্য কেউ দাঁড়াইতে পারবে? এই 3 বারের যে এমপি, মনে করেন এভারেজ যদি 3 বারে 3 900, যদি 600 বাচ্চা থাকে, যদি নমিনেশন পেপার ডিক্লেয়ার হয়, প্রত্যেকে অপরাধী, তারা কি আসতে পারবে? এই জন্যই এটা কৌশলগত কথা বিএনপি বলে যে আমরা গণতন্ত্র চাই, আমরা কারো নিষিদ্ধ চাই না, কিন্তু বাংলার মাটিতে তাদের বিচার চাই।